আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, মাহে রমজানের আমি বেশি একটা কাজের একটা চাপ নেই না আর কি, কাজবাজ কম করি আর কি। রোজা থেকে কাজবাজ, যেহেতু আমরা যে কাজগুলি করি এগুলো খুবই ক্রিটিক্যালি, এবং এর জন্য বিশেষ করে মাহে রমজানে আর কি বেশি একটা চাপ নেই না আর কি। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আবার একটা ডাটা কন্ট্রোলার দেখব। দেখুন, আমার এক ভাই সিপিইউ লাগিয়েছেন, সেই সিপিইউ লাগানোটার অবস্থাটা কি। আরও ভিন্ন টাইপ। এই কন্ট্রোলারটার কমপ্লেন হলো, এই ড্রাইভারের কমপ্লেন হলো ওর পিক আপটা ছেড়ে দেয়। কেন পিক আপটা ছাড়ে সেই সম্পর্কে আলোচনা হবে। আর অ্যাপটেক্স ইনভেন্ট, আমি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রায় জেলায় চলে গেছি। আমার প্রিয় অটো মেকানিক ভাই, আপনি যে জেলায় বসে আমার ভিডিও দেখছেন, আপনার জেলায় পৌঁছেছে কিনা জেনে নেবেন, গিয়ে দেখবেন। আমার ভিডিওতে তো দেখতেছিনি, তারপর সামনাসামনি দেখবেন, যিনি ব্যবহার করতেছেন তার মুখের কথা শুনবেন, এবং ওখানে গিয়ে সরাসরি দেখে তারপর আপনি ডিসিশন নেবেন যে আপনি এই অ্যাপটেক্স ইনভেন্ট কিনবেন কি কিনবেন না। আর এই অ্যাপটেক্স ইনভেন্টের আমার আরেকটা নতুন মডেল আসতেছে, সেটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করতেছি না। এই একটা মডেল আছে, আবার আরও একটা মডেল আমি নিয়ে আসব। জাস্ট সেটা একটু দাম কম হবে, এটার চাইতে দাম কম হবে আর কি, এটুকু বললাম। আর মডেল সম্পর্কে বিস্তারিত কী রকমের কী হবে সেটা আলোচনা করছি না, কারণ আমি আমার মেশিনের বিস্তারিত ভিতরগত আলোচনাটা আমি ভিডিওতেও করি না, এবং ভিতর সম্পর্কে তুলে ধরি না। জাস্ট উপর থেকে বাইর এটা আমি দেখাই আপনাদেরকে যে দেখুন। এবং যে অটো মেকানিক ভাই আমার মেশিনটি কিনবেন তার সম্পর্কেই ভিডিও কলে ডিসকাস হবে। এই মেশিন সম্পর্কে ভিডিও কলে তার সঙ্গে সম্পূর্ণ আমি দেখাবো কোথায় কি বিস্তারিত আলোচনা। আমার এই অ্যাপটেক্স ইনভেন্ট, এটার মধ্যে কয়েকটা টাইপ রয়েছে: ফুল চার্জ ইন্ডিকেট, অটো শর্ট, এবং আমাদের মেইন যে কারেন্টটা, অনেকে ভোল্টেজ থাকে না অনেক জায়গায়, সেখানে ভোল্টেজের প্রবলেমে পড়েন। ভোল্টেজ কমে গেলে সেখানে আর ওই 3 kV পর্যন্ত চার্জ আসে না, বা 1800 ভোল্ট পর্যন্ত চার্জ আসে না। মানে যে ভোল্টটা রেঞ্জ করা থাকে ওই পর্যন্ত আসে না, যদি তার ওখানে যে ভোল্টেজটা থাকা দরকার সেটা যদি না থাকে। কিন্তু সেই ভোল্টেজটাকে মানে আমাদের মেইন কারেন্ট যদি 225 থেকে থাকে, সেই ভোল্টেজটা যদি 210 বা 200-তে নেমে যায়, সেটাকে হাই করা যাবে। এই একটা মেইন টাইপ হলো ভোল্টেজ চার্জিং সিস্টেমটা। আপনি লো অ্যান্ড হাই, যদি ভোল্টেজ কমে যায় সেটাকে হাই ভোল্ট করে নিতে পারবেন, মানে ভোল্টেজটা বাড়ায় নিতে পারবেন আপনি। এর আলাদা একটা বাটন রয়েছে, সেই বাটনে টিপ দিলে ভোল্টেজটা বেড়ে যাবে। তো বন্ধুরা, ম্যাক্সিমাম কয়েকটা টাইপ রয়েছে। এটা আমি সামনে ওয়ারিং সম্পর্কে সামনে আনছি না, কারণ আমরা তো অনেকেই বাংলাদেশে ম্যাগনেট চার্জার বানাই, আর এটা একটা কম্পিটিশনও বলতে পারেন আর কি। কম্পিটিশন করা যদিও ভালো না, মানে জাস্ট দেখাচ্ছি না। এক একজন এক এক রকমের বানাবোর ধরন এক এক রকম। মানে আমি চাই একটা ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, তাদের পরিশ্রমের পয়সা যেন বিফলে না যায়, এবং তারা কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন না হন। এভাবে তীক্ষ্ণ এবং নিখুঁত করে তৈরি করা আমার এই অ্যাপটেক্স ইনভেন্ট। আর আজকাল এটা নিয়ে তো মানে ছেলে মানুষই চলছে, যেখানে মিনিমাম 1 লাখ মাইক্রোফ্র্যাক দিয়েই আমরা 100% রেজাল্ট আনতে পারছি না, সেখানে 20,000, 25,000 বা 15,000 ইউএফ দিয়ে। এটা হাস্যকর একটা ব্যাপার বন্ধুরা। যাই হোক, চলুন বন্ধুরা, আমরা এই ডাটাই কন্ট্রোলারটার বিস্তারিত আলোচনা করব এবং এর রিপেয়ারটা দেখব। চলুন। তো বন্ধুরা, এই যে দেখে নিন, সিপিইউ লাগানোর অবস্থাটা দেখে নিন। এই যে
এই কন্ট্রোলারের এই ড্রাইভারের কমপ্লেন হলো তার পিক আপ ছেড়ে দেয়। তো এই হলো কোন বন্ধু যেন এটা কাজ করেছেন। তো এটার সিপিইউটাকে কীভাবে উনি লাগিয়েছেন তারপর এটাকে পরিষ্কার করেন নাই। না বন্ধুরা, এটাকে সুন্দর করে আপনারা লাগাবেন এবং এটাকে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, পিক আপ কেন ছাড়ে? পিক আপ প্রথমত আমার এটার কারণে ছাড়তে পারে, এই যে 358 এটার কারণে ছাড়তে পারে, দ্বিতীয়ত এটার কারণে ছাড়তে পারে, এই তিনটা। এবং এই পিক আপ ছেড়ে দেওয়ায় এই রোগটা কিন্তু খুবই জটিল, বিভিন্ন কারণে ছাড়তে পারে। বিশেষ করে আমার প্রিয় অটো মেকানিক ভাইরা, এই পিক আপ ছেড়ে দেওয়া কন্ট্রোলারের রিপেয়ারটা স্থানীয়ভাবে কয়েকবার করা লাগতে পারে। ফার্স্ট টাইম প্রথমত এই ট্রানজিস্টরটা এবং এই দুটোকে চেঞ্জ করে দেওয়া, মেইন আইসিটা চেঞ্জ না করা, এবং সমস্ত জায়গায় একটু হিট দিয়ে দেওয়া। কোনো রেজিস্ট্যান্সের মাথা যদি ফাটা থাকে বা প্রিন্ট যদি ফাটা থাকে, সে কারণে এটা হতে পারে। এই রেজিস্ট্যান্সের মাথাগুলো ঝালাই দিয়ে দেওয়া এবং ফুল রানিং অবস্থায় দেখে নেওয়া যে আমার ভোল্টটা 16 ভোল্টের নিচে ডাউন হয়ে যাচ্ছে কিনা, 10 ভোল্টে চলে যাচ্ছে কিনা, বা 10-11 মানে 16 ভোল্ট থেকে ডাউন হচ্ছে কিনা, বা 16 ভোল্টটা স্টান থাকছে কিনা। যদি স্টান থেকে থাকে তাহলে সমস্যা নাই। আর ফার্স্ট টাইম মূলত এই ট্রানজিস্টরটা এবং এটাকে চেঞ্জ করে দেওয়া, তারপরেও যদি কাজ না হয় তার পরবর্তীতে আবার এটাকে চেঞ্জ করে দেওয়া। মানে ডাইরেক্টলি এই পিক আপটা কেন ছাড়ছে, কী কারণে ছাড়ছে, এটা মানে এই তিনটা জায়গা থেকে হয়। প্রথমত ফার্স্ট টাইম সিপিইউ আইসিটা না খোলা, সিপিইউ আইসিটা খোলা থেকে প্রথমত বিরত থাকা, তার ফার্স্ট টাইম এটাকে এবং এটাকে, এই দুইটা, এবং এই যে আমার যে মেন রেজিস্ট্যান্সগুলো আছে এর গোলাটা যদি ফাটা থাকে তো সেটাকে ভালো করে ঝালাই করে দেওয়া। বিশেষ করে এই দুটো জায়গায় থেকেই আমাদের এই যে তিনটা জায়গা, এইটা এবং এই রেজিস্ট্যান্স এবং এই যে আইসিটা, এখানেই এটা মানে সমস্যাটা ঠিক হয়ে যায়। এরপরেও যদি সমস্যাটা ঠিক না হয়, সেকেন্ড টাইম এটাকে চেঞ্জ করে দেওয়া। এটাকে চেঞ্জ করে দিলে এই সমস্যাটা ঠিক হয়ে যায় বন্ধুরা। তো চলুন আমরা এই সিপিইউটাকে চেঞ্জ করে ফেলব। আমি সেকেন্ড টাইম কন্ট্রোলারটাকে খুলতে চাচ্ছি না, সেজন্য আমি তিনোটাই একবার চেঞ্জ করে দেব, যাতে এই সমস্যাটা কাস্টমারটা দ্বিতীয়বার আর ব্যাক না করে। তো চলুন আমরা এটাকে খুলে ফেলব। দেখে নিন বন্ধুরা, এটা কিন্তু কোনো প্রবলেম নাই। জাস্ট যে কন্ট্রোলারটা একটু হিটিং ইস্যু আসে, আস্তে করে এটার পিক আপটা ছেড়ে দেয়। আমরা এটা ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে দেখব। না বন্ধুরা, আমার 16 ভোল্টটা ঠিক থাকে। আমার আইসি ভোল্ট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সিপিইউটা আমার কাজ করতেছে কিনা, হ্যাঁ বন্ধুরা কাজ করতেছে। ডাউন করে দিচ্ছে ড্রাইভার সেকশন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কাজ করতেছে। হ্যাঁ এটাও কাজ করতেছে। হ্যাঁ বন্ধুরা, সব কিছু ঠিক আছে, কিন্তু
কেস হচ্ছে পিক আপ ছেড়ে দিচ্ছে বন্ধুরা। তো চলুন আমরা এর সিপিইউটাকে চেঞ্জ করে ফেলবো। দেখুন কিভাবে আমরা এর আমি আবারও বলছি আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, এটাকে লক্ষ্য করুন ভালো করে। আর একটা ব্যাপার, অনেক অটো মেকানিক ভাই আমার কাছে ফোন করে এর 16 ভোল্ট সেকশনটা কোন জায়গা থেকে মাপ দেয়, শর্টটা কীভাবে মাপ দেয় সেটা জানতে চেয়েছেন। তো বন্ধুরা এই যে দেখে নিন, আবারও দেখে নিন, কারণ আমি প্রত্যেকটা মানে ভিডিওতেই সুন্দর করে আলোচনা করে নেই। এই যে দেখুন, এটাকে একদম শর্ট মোডে রেখে দিবেন। এই যে এটাকে একদম শর্ট, এটা কিন্তু একদম শর্ট মোডে আছে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। তো এটা নেগেটিভ, আমি একদম এই কমন নেগেটিভে ধরলাম। এই যে আমাদের নেগেটিভ সাইডে, এটা আমি যে কোনো কমন নেগেটিভে ধরে নেব, এই নেগেটিভ টার্মিনালটা ধরে নিলাম। এবারে 16 ভোল্টে ধরলাম। এটা ভোল্টেজটাকে একদম শর্ট করে নিতে হবে। এই যে শর্ট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার এই 16 ভোল্ট মাপ, তার মানে এটা ঠিক আছে। আমার এই 16 ভোল্টটায় কোনো শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে এরকম একদম মিটারটা আমার একদম কর্নারে চলে যেত। আর এই যে দেখুন, এই যে বন্ধুরা, এটা কোনো শর্ট নাই। যদি শর্ট থাকে মানে আমার নষ্ট যেটা, যদি শর্ট থাকে তাহলে এভাবে কর্নারে চলে যাবে, তার মানে আমার ওটায় শর্ট আছে। আর এটাই শর্ট না, এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, উঠে গিয়ে 8 ভোল্টে স্টার্ন হয়ে যাবে বা 8.5 ভোল্টে স্টার্ন হয়ে যাবে। এই যে দেখুন, তো এই 16 ভোল্ট সেকশনে শর্টটা কোন জায়গা থেকে আসতে পারে, সেটা হলো এই ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়া, বিশেষ করে ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গিয়ে শর্ট করে ধরে রাখে, অথবা আমার এই যে এখানে কোনো ঝালাইয়ের কাজ করলে সেটা ওই পাশের যে নেগেটিভ প্রিন্ট আছে সেই প্রিন্টের সাথে লেগে থাকলে তখন এটা শর্ট হতে পারে। জাস্ট এই নেগেটিভ 16 ভোল্ট সেকশনের যে 50 ভোল্ট ক্যাপাসিটার মারা আছে তার নেগেটিভ পজিটিভে ধরলে যে শর্টটা আসে, এই শর্টটা আসে কোন জায়গা থেকে সেটাকে খুঁজে বের করা। তো আমার 16 ভোল্ট বিশেষ করে এই যে আইসিটা আছে, আজকে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আমার এই আইসিটায়ও কোনো প্রকার শর্ট হয়ে থাকে তাহলেও কিন্তু 16 ভোল্ট ব্রেক হয়ে থাকে। এখানে যে আমার 324 যে আইসিটা মারা আছে, এখানে এই যে পিক আপের যে লাল তারটা, এখানে আমাদের এই 16 ভোল্টটা কিন্তু ঢোকে। উপর থেকে 4 নম্বর পিন থেকে 16 ভোল্ট ঢোকে, নিচের 4 নম্বর পিন থেকে নেগেটিভ ঢোকে। তার মানে এই আইসিটা যদি কোনো প্রকার নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু 16 ভোল্ট শর্ট করে ধরে রাখে। তো বন্ধুরা 16 ভোল্ট কীভাবে শর্ট হতে পারে তার বিস্তারিত আলোচনা করলাম। আর 5 ভোল্ট বন্ধুরা, এই প্রিন্টটাই কিন্তু আমার 5 ভোল্ট, এই যে এই প্রিন্টটাই, এই যে বন্ধুরা এই আমার এই প্রিন্টটাই 5 ভোল্ট। আমার এই যে চিকন প্রিন্টটা হয়ে এই যে আমার হলো যে এখানে এটা 5 ভোল্ট, অথবা এই যে LM358 যে আউটপুট পিনটা এখানেও ধরতে পারেন। এই যে এটা শর্ট নেই আমার প্রিয় ভাইয়েরা, এটা শর্ট নেই, এটা সম্পূর্ণ ভালো আছে। এই যে দেখুন বন্ধুরা 5 ভোল্ট। এই যে প্রিন্টটা, এই যে চিকন প্রিন্টটা বন্ধুরা, আমি আবারও দেখাচ্ছি। এই যে চিকন প্রিন্টটা, এখানে যে 3টা রেজিস্ট্যান্স, এই যে সেন্সরের তারে গোড়ায় গেছে, এটা কিন্তু 5 ভোল্ট আউটপুট প্রিন্ট। এই যে LM324-এর যে আউটপুটটা, সেই আউটপুটটা এই প্রিন্ট হয়ে এখানে চলে আসছে। তো দেখুন এটা কিন্তু শর্ট নাই বন্ধুরা। বা এই LM78-5, এই যে L078-5, 78L05, এটাকে আমরা 78-5 রেগুলেটর বলি, এক কথায় 78-5 রেগুলেটর বলি। এই যে এটা গায়ে লেখা 78L05। এই যে দেখুন এখানে ধরতে পারেন বা এখানে ধরতে পারেন। এটা যদি কোনো প্রকার এভাবে শর্ট করে মিটারে শর্ট দেখায় তাহলে আমার 16 ভোল্ট সেকশন না,
16 ভোল্ট ঢুকে যে ইনপুট যে 16 ভোল্ট হয়, 78L05 এর আউটপুট পিন, মানে 78L05 এর নিচের পাটাই হলো আউটপুট পিন, অর্থাৎ 5 ভোল্ট পিন। এই পিন থেকে যে ভোল্টেজটা কোথায় কোথায় গেছে সেটাকে খুঁজে বের করা। যেমন আমার এই রেগুলেটর আইসিটায় আসছে, এটা কম নষ্ট হয়। প্রথমত এই আইসিটাকেই সন্দেহটা ডাইরেক্ট এই আইসিতেই যায়, আইসিটা শর্ট হয়ে থাকে। অনেক সময় আইসি শর্ট হয়ে গিয়ে আমার 78L05টাকেও নষ্ট করে দিয়ে যায়। তখন আপনারা এটাকে খুলে দেবেন, এটাকে খুলে দিলে দেখবেন 16 ভোল্টটা চালু আছে, 78 আর শর্ট হয়ে ধরে আসে। বা 16 ভোল্ট যদি দেখবেন চালু, ভোল্টেজ ঢুকাবার পরে 16 ভোল্ট যদি দেখেন আসে, 5 ভোল্টটা নাই, তখন নেগেটিভ কমন করে এভাবে নেগেটিভ কমন করে এই 78L05 এর আউটপুটে মাপ দিবেন। 78, তো সেটাকে খুঁজে বের করা, মানে আমার 78L05 এর যে আউটপুট পিন, এখান থেকে যে 5 ভোল্টটা আউটপুট হয়েছে সেটাকে খুঁজে বের করা। প্রথমতই ডাইরেক্ট আমার এই আইসিটাকেই খুলে ফেলা। আইসিটাকে খুলে ফেলার পরেই যদি দেখা যায় যে আমার 5 ভোল্টটা চালু হয়ে গেছে, তো সোজা যে আমার আইসি নষ্ট। কারণ সোজা একটা সরাসরি 78L05 থেকেও একটা 5 ভোল্ট এইখান থেকেই ঢোকানো আছে, এই নিচ থেকেই ঢোকানো আছে বন্ধুরা, এখান থেকেই সোজা এখানে ঢুকে গেছে, এবং নেগেটিভও ঢোকানো আছে। যদি কোনো প্রকারে আইসিতে 5 ভোল্টটা শর্ট করে দেয়, তখনই সাথে সাথে 5 ভোল্টটা ব্রেক হয়ে থাকে, 5 ভোল্টার আউটপুট হয় না। এই তো বন্ধুরা। এবং এই যে অনেক সময় 16 ভোল্ট সেকশনে কাজ করতে গেলে 16 ভোল্ট ওভারটেক করে, 16 ভোল্টটা 25 ভোল্ট হয়ে যায়, 40 ভোল্ট হয়ে যায়, 50 ভোল্ট হয়ে যায়। বারবার এটা ঠিক করতে গিয়ে অনেকে ঠিক করতে পারেন না, মন খারাপ হয়ে যায়, তখন বোর্ডটাকে বাদ দিয়ে দিতে হয়। তো আমি তাদের জন্য বলবো বন্ধুরা, 16 ভোল্ট যখনই দেখবেন ওভারটেক করে বা 16 ভোল্টটা নষ্ট হয়ে গেছে, 16 ভোল্ট আসে না, তখন এটাকে খুলে ফেলে দেবেন, এটাকে খুলে ফেলে দেবেন। এবং এই 358 আইসিটাকে রাখবেন না, 358 এটা ভালো দেখে 358 আইসি লাগাবেন, দেখবেন 16 ভোল্ট ঠিক হয়ে গেছে। অন্য কোথাও হাত দেওয়ার প্রয়োজন নাই, কারণ অন্য রেজিস্ট্যান্সটা খুব কম কাটে। তারপর যে জায়গায় যে মান আছে সেই মান অনুযায়ী রেজিস্ট্যান্সগুলো দেখা, কারণ এর গায়ে লেখা আছে ডিজিটাল মিটার ওমসে ফেলে, রেজিস্ট্যান্স মুডে ফেলে, ডিজিটাল মিটার রেজিস্ট্যান্স মুডে ফেলে। যেমন আমার যে এই যে মিটারটা আছে, এই মিটারটা দিয়ে মাপ দিলে, যেই জায়গায় যে রেজিস্ট্যান্স আছে, আপনাকে ও গায়ে যে লেখা আছে সেই গায়ে লেখার সাথেই মিলে যাবে, যে কত ওমস কত কে, এটা চলে আসবে। তো এই রেজিস্ট্যান্সগুলো খুব কম কাটে, তারপরও একটু ডিজিটাল মিটার দিয়ে দেখে নেওয়া। কিন্তু মূলত 16 ভোল্ট সেকশনটা মূলত আপনাকে ঠিক রাখে হলে এই 358 আইসিটা 16 ভোল্টের রেঞ্জটা ঠিক রাখে ও। আপনি যত বারবার এটা চেক করবেন, দেখবেন 1-2 মিনিটের জন্য ভালো হয়েছে, আবার নষ্ট হয়ে গেছে, 1-2 মিনিটের জন্য ভালো হয়েছে, আবার নষ্ট হয়ে গেছে। তো এটাকে সাথে সাথে এটাকে চেঞ্জ করে দেওয়া, এবং এটাকে চেঞ্জ করে দেওয়া, এবং এর ঝালাইগুলো সুন্দর করে দেওয়া, এবং পিছন থেকে যেন আবার নেগেটিভে লেগে না যায়, এটার দিকে লক্ষ্য রাখা। তো চলুন বন্ধুরা, আমি আবারও বলছি, এই 358 আইসিটা 16 ভোল্ট রেঞ্জের জন্য খুবই জরুরি। 16 ভোল্ট যখনই দেখবেন ওভারটেক করছে, তখন এটাকে চেঞ্জ করে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে 16 ভোল্ট। চলুন আমরা এই আইসিটাকে খুলবো এবার। আমি খুব সুন্দর সিস্টেম করে মোম দিয়ে আইসি খুলি বন্ধুরা, দেখুন। এই যে বন্ধুরা, আমি মোম জ্বালিয়ে আস্তে নির্দিষ্ট দূরত্ব ধরে রেখেছি, যেন ওর গায়ে না লাগে, কারণ বোর্ডটার গায়ে লাগলে আবার পুড়ে যাবে। নির্দিষ্ট দূরে রাখবে না, ওর যে হিটটা আসবে আর এর গায়ে যে রজন মারা আছে, তাতেই ও আস্তে করে খুলে যাবে। দেখুন বন্ধুরা, একটু হিট হয়েছে পরে অমনি আস্তে রজনটা গলে গেছে, পিক আপ কেন ছাড়বে না। আমি আমার প্রিয় অটো মেকানিকদেরকে বলবো যে কাজ করার সময় অবশ্যই
আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সিপিইউ খুলবেন এবং লাগাবেন। এই যে দেখছেন বন্ধুরা, এর জাদুটা দেখছেন, আস্তে করে চলে আসছে, আস্তে করে চলে আসছে বন্ধুরা, কোনো প্যারা নাই। এটা এক একজন এক এক টেকনিকে লাগাই বন্ধুরা। আমি খুব সহজভাবে এই সিপিইউটা খুলি এবং লাগাই এভাবে। তো বন্ধুরা, এই যে আমি আর একটা সিপিইউ নিয়ে নিয়েছি। এই সিপিইউগুলো নতুন পাওয়া যায় না, এটা সেকেন্ড হ্যান্ড কিনে নিতে হয়, কারণ এটা ব্ল্যাঙ্ক পাওয়া যায়, কিন্তু প্রোগ্রামিং করাটা, এটা বাংলাদেশে প্রোগ্রামিং হয় না। এটা প্রোগ্রামিংটা একমাত্র কারণ এটা ডাটাই কোম্পানির কাছে এই প্রোগ্রামিংটা রয়েছে। যখন এটা বাংলাদেশের এটা প্রোগ্রামিং করতে যায়, তখনই এটা ডাটাই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে যায়, তখন সেখানে লক করা থাকে, প্রোগ্রামিংটা করা যায় না বন্ধুরা। আমি এটা শুনেছি, এটার সত্যই এটা সত্য, কারণ ইন্ডিয়ায় এটার প্রোগ্রামিং এখন পর্যন্ত হয় না। চলুন আমরা আবার আরেকটা সিপিইউ লাগাচ্ছি। এই যে দেখুন, খুব আস্তে করে আবার এখানে হিট দিচ্ছি। দেখে নিন বন্ধুরা, আমি সিপিইউটা লাগাই নিয়েছি, দেখুন অবস্থাটা দেখুন, একদম চকচক চকচক চক করে, কোনো প্রকার কোনো ময়লা নাই।